নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি খালেদ মহিউদ্দিন। আজ আমরা একটা বিশেষ সাক্ষাৎকারে আমরা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি আমরা আশা করেছিলাম যে ভারত হয়তো নেহায়েত বন্ধুত্বের খাতিরে তাকে আশ্রয় দিয়েছে, কিন্তু কোনো অবস্থাতে এটা দীর্ঘমেয়াদে তারা রাখবে না। তারা তাকে রাশিয়া পাঠাবে, লন্ডনে পাঠাবে, তৃতীয় কোনো দেশে পাঠাবে, এইরকম একটা প্রচার এবং প্রোপাগান্ডা 2024 সনের প্রথম 3 মাসে প্রবল ছিল। আজকে শেখ হাসিনা চলে যাবে, কালকে চলে যাবে, ইত্যাদি ইত্যাদি ঘটনা। কিন্তু আমাদের সকল বিশ্বাসকে রীতিমতো অপমানিত করে যখন ভারতের কেন্দ্রীয় সরকারের কর্তা ব্যক্তিরা সিদ্ধান্ত নিলেন যে শেখ হাসিনা তাদের রাজকীয় মেহমান এবং তারা শেখ হাসিনাকে ওন করবে, আশ্রয় দেবে, এর কারণ হলো আওয়ামী লীগকে তারা বন্ধু মনে করে, নাম্বার 1। নাম্বার 2 হলো এখানে দুটো, অর্থাৎ ক্ষমতাসীন যে বিজেপি নরেন্দ্র মোদীর সরকার, তার সঙ্গে যে সকল সহযোগী মানে জোট শরিকরা রয়েছে, তারা প্রথমে বৈঠকে বসলেন, রাজনৈতিক বৈঠক। সেই রাজনৈতিক বৈঠকে সর্বদলীয় সিদ্ধান্ত হলো যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে আশ্রয় এবং প্রশ্রয় দেবে। বোঝার চেষ্টা করুন, যেমন ধরুন বাংলাদেশে মানে আওয়ামী লীগ একটা জোট আছে, বিএনপি জামাতের একটা জোট ছিল, এরকম নরেন্দ্র মোদী সরকারের একটা জোটগত সিদ্ধান্ত হলো রাষ্ট্রীয় সিদ্ধান্তের বাইরে। এরপরে যে কাজটি করা হলো সেটা হলো পার্লামেন্টে একটা সর্বদলীয় বৈঠক ডাকা হলো এবং সেই বৈঠকে মানে কংগ্রেস থেকে শুরু করে যে সকল আঞ্চলিক দল রয়েছে, এমনকি মমতা ব্যানার্জির দল, তারাও সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিল যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে তারা প্রোটেক্ট করবে। তো এটা গেল তৃতীয়, মানে পার্লামেন্টের মধ্যে সর্বদলীয় পার্লামেন্টারি কমিটি। এর বাইরে রাজনৈতিক অঙ্গনের যে বৈঠক, বিজেপি, কংগ্রেস থেকে শুরু করে অন্য যে সকল রাজনৈতিক দল, তারপরে সুধী সমাজ, থিঙ্ক ট্যাঙ্ক, ব্যবসায়ী, সবাইকে একত্র করে ফেলল নরেন্দ্র মোদী সরকার 2025 সনের দিকে। আবার তারা সিদ্ধান্ত নিল যে তারা শেখ হাসিনাকে প্রোটেক্ট করবে। এই জন্য মানে তার নিরাপত্তার ক্ষেত্রে একেবারে জেড ক্যাটাগরির নিরাপত্তা নিশ্চিত করা হলো, যেটা রাহুল গান্ধীকে দেওয়া হয়, সোনিয়া গান্ধীকে দেওয়া হয়, এবং রাষ্ট্রের মানে প্রধানমন্ত্রীর পরে যদি অন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকে তাকে যেভাবে দেওয়া হয় ঠিক সেইভাবেই তাকে ওইভাবে একটা নিরাপত্তা বলয়ের মধ্যে ঢেকে রাখা হলো। এরপর আমি একটু ধারাবাহিকভাবে বলছি, আস্তে আস্তে বুঝতে পারবেন। আমরা বাংলাদেশে বগল বাজাতে থাকলাম, শেখ হাসিনার ক্যান্সার হয়েছে, মারা যাচ্ছে, বাঁচবে না, ইত্যাদি ইত্যাদি সবকিছু। আর ওদিকে শেখ হাসিনা ধীরে সুস্থে গোপনে একটার পর একটা সাক্ষাৎকার দিয়ে সে উথাল পাথাল শুরু করলেন, এবং তখনও আমরা ধরে নিলাম যে ভারতের সঙ্গে আমাদের একটা সম্পর্ক হবে। সাইডলাইনে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেখা হলো, জয়শঙ্করের সঙ্গে কথাবার্তা হলো, কিন্তু ভারত বলতে গেলে অনেকটা লজ্জা শরম ত্যাগ করে যেভাবে শেখ হাসিনার পক্ষে দাঁড়ালো, আওয়ামী লীগের পক্ষে দাঁড়ালো, এবং তাদের যে সকল হ্যান্ডস রয়েছে বাংলাদেশে, একটা রাষ্ট্রে যে সকল হ্যান্ডস রয়েছে, সম্ভবত 2025 সন থেকে তারা এই হ্যান্ডসগুলোকে আওয়ামী লীগের পক্ষে এবং সরকারের বিরুদ্ধে তারা ব্যবহার করা শুরু করে দিল। সেই শুরু করে তাদের প্রস্তুতি যখন প্রায় একেবারে নিষ্পন্ন হলো, সম্পূর্ণ নিষ্পন্ন হয়ে গেল, তখন তারা তাদের মুখোশ নেকাব খুলে ফেলে তাদেরই মদতে তারা শেখ হাসিনাকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য একটার পর একটা যে বিদেশি গণমাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যম, সেই আন্তর্জাতিক গণমাধ্যমে তাকে সাক্ষাৎকার দেওয়াতে শুরু করলো, এবং পুরো ভারতবর্ষ বলতে গেলে আওয়ামী লীগের জন্য তারা অবারিত করে দিয়েছে। আমরা যারা আওয়ামী লীগকে পছন্দ করি না, বা আওয়ামী লীগের যে কোনো মন্দ কথা শুনতে আমাদের খুব ভালো লাগে, আমরা নিজেরা বলছি যে কলকাতাতে, দিল্লিতে আওয়ামী লীগের লোকজন গা ঢাকাতে আছে, তাদেরকে দেখলে সেই স্থানীয় ইন্ডিয়ানরা রাগ হয়ে যাচ্ছে, পিটাতে চাচ্ছে, ওবায়দুল কাদের ঘর থেকে বেরোতে পারে না, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনিও ঘর থেকে বেরোতে পারে না, এই কথাগুলো আমরা প্রচার করছি সামাজিক মাধ্যমে। কিন্তু যারা সত্যিকার অর্থে জানেন যে দিল্লি, তারপরে কলকাতা, গুয়াহাটি, তারপরে অন্যান্য যে সকল বড় বড় শহরে বাঙালিরা রয়েছেন, আওয়ামী বাঙালিরা রয়েছেন,
তারা কিভাবে সেখানে রাজা বাদশার মতো হেলে দুলে ওখানকার রাজনীতিবিদ আমলা কামলা তাদের সাথে চলাফেরা করে যেভাবে মানে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার জন্য তৎপরতা চালাচ্ছে, তার কিছু নমুনা আমরা নভেম্বর মাস থেকে বাংলাদেশে দেখা শুরু করেছি। এবং এই সময়ের মধ্যে অর্থাৎ গত 14 মাসে ধারাবাহিকভাবে ভারত যেভাবে বাংলাদেশের সঙ্গে তাদের ব্যবসা বাণিজ্যের দ্বারগুলো বন্ধ করেছে, আমরা যেটা কল্পনাই করতে পারিনি যে ভারত এত বড় একটা ঝুঁকি নেবে। আমাদের একটা ধারণা ছিল যে আমাদের দেশ থেকে যারা চিকিৎসা করাতে ভারতে যায়, তারা যদি ভারতে না যায়, ভারতের অনেক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, হোটেল রেস্তোরাঁ বন্ধ হয়ে যাবে, অনেক গেস্ট হাউস বন্ধ হয়ে যাবে, অনেক হাসপাতাল বন্ধ হয়ে যাবে, কিন্তু ঘোড়ার ডিম কিছুই হয়নি। আমরা ভারত থেকে যে পরিমাণ আমদানি করি, আমাদের টোটাল আমদানির অলমোস্ট 46%। তো বাংলাদেশের এই 46% আমদানি নাম্বার 1 ভারত। এটা যদি আমরা বাংলাদেশ ভারত থেকে না আনি, ভারত কান্নাকাটি করবে। আমাদের এই যে এক্সপেকটেশন, এটার উপর রীতিমতো চপেটাঘাত করে আমাদের অতি গুরুত্বপূর্ণ কতগুলো পণ্য সামগ্রী, যেমন টেক্সটাইল মেশিনারিজ, তুলো, তারপরে কৃষি পণ্য, চাল ডাল পেঁয়াজ আটা ময়দা, এগুলোর উপর ভারত কতগুলো মানে ব্যারিয়ার তৈরি করলো, যাতে করে আমাদের ক্রাইসিস তৈরি হয় এবং আমাদের ব্যবসায়ীরা ব্যাংক সবসময় একটা চাপের মধ্যে থাকে। আমরা ধারণা করেছিলাম যে আদানির কাছ থেকে আমরা বিদ্যুৎ কিনেছি, শেখ হাসিনার জামানাতে আদানির সাথে যে চুক্তি হয়েছে এটা অসম চুক্তি, এই চুক্তি আমাদের সরকার বাতিল করে দেবে, আদানি আব্বা আব্বা করে বাংলাদেশের পিছনে ঘুরবে।